দর্শক, সাধারণত দান বা অনুদান বলতে কি বোঝায়? কারোর বিপদে তার হাতে নগদ কিছু টাকা তুলে দেওয়া, কিংবা একটি রিক্সা কিংবা সেলাই মেশিন কিনে দেওয়া। দেশের বড় বড় ট্রাস্ট বা ফাউন্ডেশনগুলো ঠিক এভাবেই মানুষের জীবন বদলানোর জন্য কাজ করে আসছে। কিন্তু দেবিদ্বারে এবার এমন এক মানবিক অর্থনীতি বা চ্যারিটি মডেলের জন্ম হয়েছে যা বাংলাদেশের প্রচলিত দানের সংজ্ঞাই পাল্টে দিয়েছে। লোক যখন 100 টাকা করে প্রত্যেক দিন আমাকে ফেরত দিচ্ছেন, উনি যদি 40 মাস আমাকে ফেরত দেন, তার মানে উনি আমাকে 1,20,000 টাকা ফেরত দিবেন রিক্সার। এখন কি করেন? গৃহস্থ করেন, ডেলি কয়টা ইনকাম? টানা 30 মাস আপনাদের এইটা দিয়ে থাকেন, ওই যে আপনার টাকাটা দিতে পারেন, তাহলে বাকি যে 10 মাসের যে আপনার টাকাটা, ওই যে ভাড়ার টাকা, এটাকে মওকুফ করে দেওয়া হবে। সেখানে অনুদানের টাকা শেষ হয়ে যায় না, বরং সেই টাকা থেকেই জন্ম নেয় নতুন টাকা, আর তৈরি হয় একের পর এক নতুন কর্মসংস্থান। এই 24,000 টাকা দিয়ে আবার আমরা আমাদের প্রয়োজনের ভিত্তিতে, যদি মনে হয় একজনকে দিব একজনকে, যদি মনে হয় 24,000 টাকা 24 জনকে দিব তাহলে 24 জনকে, যদি মনে হয় 5 জনকে দিব আমরা তাহলে 5 জনকে। কেউ সেলাই মেশিন কিনে দিলাম, একটা টিউবওয়েল লাগাই দিলাম, কেউ হচ্ছে ধরেন একটা এই। তবে আমি আমার এটা হচ্ছে, আমি চাই এটা শুধুমাত্র নারীদের জন্য এটা ব্যয় করা হোক, নারীদের জন্য। দর্শক, স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে হাসনাত আবদুল্লার কাছে সরকারি ঐচ্ছিক তহবিলের 10 লক্ষ টাকা বরাদ্দ আসে। দেশের সাধারণ রাজনৈতিক সংস্কৃতিতে এই টাকার ভবিষ্যৎ কি হয়? জনপ্রতিনিধিরা সাধারণত 1000 মানুষকে 1000 টাকা করে বিলিয়ে দিয়ে ভোটের রাজনীতিতে সস্তায় বাহবা কুরান। হাসনাত আবদুল্লাহ চাইলে অনায়াসেই সেই কাজটি করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এই 10 লক্ষ টাকা নগদ না বিলিয়ে দিয়ে তিনি কিনেছেন 8টি নতুন অটোরিকশা। এক একটি রিক্সার দাম 1,25,000 টাকা। আর এই রিক্সাগুলো তুলে দেওয়া হয়েছে এলাকার সবচেয়ে অভাবী 8 জন মানুষের হাতে। নিছেন রিক্সা, তার মানে কি আপনি 30 মাসে এই রিক্সাটা 90,000 টাকা দিয়ে আপনি পাই যাইতেছেন, ঠিক আছে? আর একটু যত্ন করে চালায়েন, যেন না ভাঙে, না নষ্ট হয়। একটু নিজের মতো করে, সন্তানের মতো করে এই জিনিসটাকে চালায়েন, কারণ এটার মধ্য দিয়ে আল্লাহ আপনাদেরকে কি দিবে? রিজিকের এটা একটা মাধ্যম, তাই না? তো এটাকে যেন নষ্ট না হয়, ওই ওভার স্পিডে চালানোর দরকার নাই, রেস করার দরকার নাই। আপনারা একদম এটাকে যত্ন করে। তবে চমকটা রিক্সা দেওয়ার মধ্যে নয়, চমকটা হলো রিক্সা দেবার শর্তে। এগুলো দান বা খয়রাত হিসেবে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে একটি লিভ রবিং ফান্ড বা ঘূর্ণায়মান তহবিলের অংশ হিসেবে। এই প্রজেক্টটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য চ্যারিটি মডেলের সাথে এর একটি তুলনা চলে আসে। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছ, জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আজ-সুন্নাহ ফাউন্ডেশনের কথা না বললেই নয়। একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, শাইখ আহমদুল্লাহর নেতৃত্বাধীন আজ-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের মানবিক কাজের একটি উজ্জ্বল নক্ষত্র। দেশের যে কোনো দুর্যোগ বা প্রান্তিক মানুষের কর্মসংস্থানে তাদের স্বচ্ছতা এবং বিশাল কর্মযজ্ঞের কোনো বিকল্প নেই। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা তুলে লাখো মানুষকে স্বাবলম্বী করার যে নজির তারা স্থাপন করেছে তা সত্যিই অতুলনীয়। তাহলে হাসনাত আবদুল্লার এই দানের মডেলটির বিশেষত্ব কোথায়? টাকাটা নিয়ে ইয়ার কাছে দিবেন, বাবির কাছে দিবেন। কি ভাই, যে টাকাটা ইনকাম হবো ডেলি 100 টাকা করে দিবেন কোথায়? উপজেলায়। আর বাকি টাকাটা কই দিবেন? বাবির কাছে দিবেন। আপনার বাবির কাছে না, আপনার বউ আমার বাবির কাছে দিবেন, দিয়ে ওই বিডি খরচ করবো, বুঝছেন? এই ভালো গাড়ি। দর্শক, আজ-সুন্নাহ ফাউন্ডেশন সাধারণত মানুষকে স্বাবলম্বী করার জন্য রিক্সা, ভ্যান বা ছাগল উপহার বা দান হিসেবে দিয়ে থাকে। গ্রহীতাকে সেই টাকা আর ফেরত দিতে হয় না। এটি একটি ডিরেক্ট এম্পাওয়ারমেন্ট বা সরাসরি ক্ষমতায়ন মডেল। অন্যদিকে দেবিদ্বারের এই মডেলে তৈরি হয়েছে একটি মাইক্রো ইকোনমিক সাইকেল বা ক্ষুদ্র অর্থনৈতিক চক্র, যেখানে গ্রহীতাকে অর্থাৎ যাকে রিক্সা দেয়া হবে তাকে রিক্সাটি সরাসরি দান করা হয়নি, দেওয়া হয়েছে বিনা সুদের ঋণ হিসেবে। এই মডেলের সবচেয়ে বড় শক্তি হলো, যিনি আজ সাহায্য নিচ্ছেন কাল তিনি নিজেই আরেকজন অসহায় মানুষকে সাহায্য করার তহবিলে টাকা জোগাচ্ছেন। এখন পরবর্তী তার একটা চিন্তা আসলো, এই রিক্সাটা যদি আমি দিয়ে দিই, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়েছে, অনেক সময় রিক্সা বিক্রি করে দেওয়ার একটা প্রবণতা থাকে, বা রিক্সা নিজে না চালিয়ে দেখা যায় রিক্সা ভাড়া দিয়ে দেয়, এই ধরনের একটা প্রবণতা থাকে। তো সেজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই রিক্সাটাকে ওনাকে আমরা দান অনুদানের হিসাবে দিচ্ছি না, আমরা রিক্সাটাকে ওনাকে ঋণ হিসাবে দিচ্ছি। একটা রিক্সার দাম 1,25,000 টাকা, উনি প্রত্যেক দিন আমাকে 100 টাকা করে ফেরত দিবেন। তার মানে 8টা রিক্সা আমাকে প্রত্যেক দিন কয় টাকা ফেরত দিবেন? 800 টাকা। মাসে কত টাকা? 24,000 টাকা। এই 24,000 টাকা দিয়ে আমি কিন্তু আবার এই প্রত্যেক মাসে
কিছু নারীকে এই টাকাটা কিন্তু আমি দিতে পারি, বা যারা সেবা প্রার্থী আছেন বিভিন্ন, তাদেরকে কিন্তু আমি দিতে পারি। তো একটা লোক যখন 100 টাকা করে প্রত্যেক দিন আমাকে ফেরত দিচ্ছেন। দর্শক, এই মাস্টার প্ল্যানের অর্থনীতির হিসেবটা একটু মিলিয়ে দেখা যাক। যাদেরকে এই 8টি রিক্সা দেওয়া হয়েছে, প্রশাসনের সাথে 300 টাকার স্ট্যাম্পে তাদের একটি লিখিত চুক্তি হয়েছে। শর্ত হলো এই রিক্সাগুলো বিক্রি করা যাবে না, কাউকে ভাড়াও দেওয়া যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো চালককে প্রতিদিন 100 টাকা করে প্রশাসনের কাছে জমা দিতে হবে। অর্থাৎ চালক এই রিক্সা নিজে চালাবেন এবং প্রতিদিন প্রশাসনের কাছে 100 টাকা করে জমা দিবেন। একজন চালক প্রতিদিন 100 টাকা করে দিলে 8টি রিক্সা থেকে প্রতিদিন জমা হবে 800 টাকা, মাসে জমা হবে 24,000 টাকা। হাসনাত আবদুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই 24,000 টাকা কারোর পকেটে বা প্রশাসনের ফান্ডে অলস পড়ে থাকবে না। এই টাকা দিয়ে প্রতি মাসে এলাকার দুস্থ নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কাউকে হয়তো সেলাই মেশিন কিনে দেয়া হবে, কাউকে হয়তো ছোট ব্যবসার পুঁজি দেয়া হবে। অর্থাৎ 10 লক্ষ টাকার সরকারি বরাদ্দ কেবল 8 জন মানুষকেই স্বাবলম্বী করেই থেমে গেল না। ওই 8টি রিক্সা থেকে প্রতি মাসে যে 24,000 টাকা আসবে তা দিয়ে অনন্তকাল ধরে চলতে থাকবে নতুন নতুন মানুষের কর্মসংস্থান। একেই বলে অর্থনীতির ভাষায় কখনো না থামার সাইকেল। যে কোনো ঋণ মডেলে গ্রহীতাকে উৎসাহিত করাটা খুবই জরুরি। এই প্রজেক্টেও একটি দারুণ সাইকোলজিক্যাল ইনসেন্টিভ বা মনস্তাত্ত্বিক পুরস্কার যোগ করা হয়েছে। প্রতিদিন 100 টাকা করে জমা দিলে 1,25,000 টাকা রিক্সার দাম শোধ করতে সময় লাগার কথা 40 মাস। কিন্তু শর্ত দেওয়া হয়েছে, যদি কোনো চালক কোনো রকম বিরতি বা ফাঁকিবাজি না করে টানা 30 মাস অর্থাৎ 90,000 টাকা কিস্তিতে ঠিকমতো টাকা দিতে পারেন, তবে বাকি 10 মাসের কিস্তি অর্থাৎ 30,000 টাকা পুরোপুরি মওকুফ হয়ে যাবে। অর্থাৎ যিনি 30 মাস সততার সাথে রিক্সা চালাবেন তিনি মাত্র 90,000 টাকায় 1,25,000 টাকার একটি নতুন রিক্সার মালিক হয়ে যাবেন। চালকদের সতর্ক করে বলা হয়েছে, 1 মাস দিলেন, পরের মাস বললেন ছেলের বিয়ে, শরীর খারাপ, এমনটা করলে কিন্তু মওকুফ করা হবে না, তখন পুরো 40 মাসের টাকাই দিতে হবে। এই একটি মাত্র শর্তের কারণে চালকরা ফাঁকিবাজি না করে নিয়মিত টাকা জমা দিতে উৎসাহিত হবেন, যা প্রজেক্টের ধারাবাহিকতাকে ধরে রাখবে। দর্শক, দেশের অনেক সময় দেখা যায় জনপ্রতিনিধিরা যখন সরকারি টাকার কোনো জিনিস কিনে দেন তখন তার দাম নিয়ে নানা রকম কানাঘুষা বা দুর্নীতির অভিযোগ ওঠে। 1 লক্ষ টাকার জিনিস কিনে হয়তো বিল করা হয় 1,20,000 টাকা, কিন্তু দেবিদারে এখানে চরম স্বচ্ছতার প্রমাণ দেওয়া হয়েছে। সরকারি বরাদ্দের ওই 10 লক্ষ টাকা হাসনাত আবদুল্লাহ নিজের হাতে বা নিজের অ্যাকাউন্টে নেননি। প্রশাসনের মাধ্যমে সরাসরি রিক্সা কোম্পানিকে মেমো অনুযায়ী টাকা পরিশোধের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এর ফলে কেনাকাটায় কোনো ধরনের অস্বস্থতা কিংবা মাঝখান থেকে টাকা লোপাটের সুযোগ একদম জিরো হয়ে গেছে। দর্শক, একটি পুরনো প্রবাদ আছে, কাউকে একদিন মাছ খেতে দিলে সে একদিনের জন্য বাঁচবে, কিন্তু তাকে মাছ ধরতে শেখালে সে সারা জীবন খেয়ে বাঁচবে। রোজার ঈদে হাসনাত আবদুল্লাহ 1000 মানুষকে 1000 টাকা করে দিয়েছিলেন। এতে মানুষ খুশি হয়েছিল ঠিকই, কিন্তু ওই 1000 টাকা মানুষের জীবনে স্থায়ী কোনো সমাধান আনেনি, বড়জোর এলাকার বাজারের খরচ মিটিয়েছিল। তাই এবার সস্তা জনপ্রিয়তার পথে না হেঁটে 8টি পরিবারের স্থায়ী সমাধানের পথ বেছে নেওয়া হয়েছে। শুধু মাছ ধরা শেখানো হয়নি, বরং সেই মাছ বিক্রি করে কিভাবে নতুন জাল কিনতে হয় সেই অর্থনীতিও শিখিয়ে দেওয়া হয়েছে। এতে হয়তো তাৎক্ষণিকভাবে 1000 মানুষের বাহবাহ পাওয়া যায়নি, কিন্তু দীর্ঘমেয়াদে 8টি পরিবার চিরকালের জন্য স্বাবলম্বী হয়ে গেল। অবশ্যই এই প্রজেক্টের একটি সীমাবদ্ধতা রয়েছে, যা অকপটে স্বীকারও করা হয়েছে। দেবিদারে রিক্সা প্রয়োজন বা সাহায্য প্রয়োজন এমন মানুষের সংখ্যা শুধু 8 জন নয়, হয়তো 800 বা তার চেয়েও বেশি। চালকদের সাথে কথা বলার সময় বিষয়টি স্পষ্ট করা হয়েছে। কালকে দেবিদারে 50 লাখ টাকা দিলেও অভাবী মানুষ বাকি থাকবে। অর্থের সীমাবদ্ধতা আছে। যাদেরকে দেওয়া সম্ভব হয়নি তাদের উদ্দেশ্যে আশ্বাস দেওয়া হয়েছে যে ভবিষ্যতে এই 24,000 টাকার ফান্ড থেকে এবং সরকারের অন্য প্রজেক্টের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর বাকি মানুষদের ধাপে ধাপে সংযুক্ত করা হবে। এই সততা এবং বাস্তবতার স্বীকারোক্তি জনপ্রতিনিধি হিসেবে বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে হাসনাত আবদুল্লাহর। দর্শক, এই প্রজেক্টের সবচেয়ে সুন্দর দিকটি হলো এটি মানুষের আত্মসম্মান বোধকে জাগিয়ে তুলেছে। চালকের উদ্দেশ্যে একটি সাধারণ বার্তা দেওয়া হয়েছে, রিক্সা ফ্রি আনা হয়নি, রিক্সা টাকা দিয়ে আনা হয়েছে, এটা নিজেদের রিক্সা।
যখন কোনো মানুষ অনুদান বা খয়রাত পায় তখন তার ভেতর এক ধরনের হীনমন্যতা তৈরি হয়, কিন্তু যখন সে নিজের উপার্জনের টাকায় ঋণ শোধ করে কোনো কিছুর মালিক হয় তখন তার আত্মসম্মান বোধ অনেক বেশি বেড়ে যায়। চালকদের পরামর্শ দেওয়া হয়েছে রিকশাটিকে নিজের সন্তানের মতো যত্ন করে চালাতে, কারণ এটি এখন তাদের রিজিকের মাধ্যম। অতিরিক্ত স্পিডে না চালিয়ে সাবধানে চালানোর পরামর্শ প্রমাণ করে যে এখানে শুধু আর্থিক সহায়তাই করা হয়নি, বরং একটি অভিভাবকত্ব দেওয়া হয়েছে। দর্শক, এবার ভাবুন তো, শুধু দেবিদ্বারে নয়, সারা বাংলাদেশের সব উপজেলা এবং সংসদীয় আসনে যদি জনপ্রতিনিধিরা তাদের ঐচ্ছিক বরাদ্দের টাকা খয়রাত হিসেবে না বিলিয়ে দিয়ে এমন স্থায়ী কর্মসংস্থানের রিভলভিং ফান্ড তৈরি করতেন তবে কেমন হতো? প্রথমত, দারিদ্র্য শুধু কাগজে বা পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকতো না, বাস্তবে মানুষের জনজীবনের দৃশ্যমান পরিবর্তন ঘটতো। প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহর এই দানের মডেলটিকে আপনি কিভাবে দেখছেন? অন্যান্য সংসদ সদস্যদের থেকে হাসনাত আবদুল্লাহ কেন বারবার নিজেকে আলাদা বলে প্রমাণ করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।